আপনি না থাকলেও জীবন কিন্তু থেমে থাকবে না। খাবারে অতিরিক্ত লবণ বাড়ায় উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি। পাতে লবণ নেয়া পরিহার করুন। সুস্থ থাকুন আর জীবনকে উপভোগ করুন প্রিয়জনদের সাথে। 195 বিক্রি করলে তো আপনার লস গুনতে হয়। লস এই কারণেই লস প্রত্যেক মাসেই বেশিরভাগই লস। এই কারণেই আপনি দেখবেন টোটাল বাংলাদেশে আগে যদি 20,000 খামার থেকে থাকে, এখন 5,000 খামার নাই। তখন আপনার কত টাকার মতো লস হয়েছিল সেই তখন 45টা আমার গরু এবং 2 200 কোটি ছাগলে? টাকার মতন এক বছরে 2 কোটি এক টাকার মতন বছরে loss হয়েছিল। 2 কোটি টাকা লস হয়েছিল। সেক্ষেত্রে কর্মচারী যদি ভালো না হয়, আপনার লস 100% ধরে নিতে হবে। দর্শক, দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে আশিকুর ভাইয়ের সঙ্গে আপনারা নাকি বিশাল আকারে ঘাসের চাষও করছেন, সেটা হচ্ছে নেপিয়ার জাতের। জি। চলেন আপনার ঘাসের ক্ষেতটা আমরা দেখি। চলেন আমরা দেখা যাবে কাছাকাছি? জি, জি, দেখা আচ্ছা যাবে। চলেন তাহলে। কাছেই আমাদের আচ্ছা খামারের। চলেন তাহলে যাওয়া যাক। এটি কি জাতের ঘাস? এটা নেপিয়ার ঘাস। নেপিয়ার ঘাস। কতটুকু জায়গায় ঘাস চাষ করেছেন আপনারা? এই জায়গা 2 বিঘা থেকে 2.5 বিঘার মতো হবে। 2 থেকে 2.5 বিঘা জমিতে ঘাস চাষ করেছেন। আসেন সামনের দিকে যাই। এটা খাওয়ানোর পদ্ধতিটা কি যদি আমাদেরকে একটু বলতেন? এটাই মাটিতে একটু উপর থেকে কেটে নিয়ে জি। তারপরে মেশিনে দিয়ে কুচাই কুচাই তারপরে খাওয়াতে হয়। মেশিনে কুচিয়ে কুচিয়ে তারপরে গরুর খাওয়াতে হয়। এটি লাগানোর পদ্ধতি কি? এটি কি বীজ লাগিয়েছিলেন না কাটিং না, লাগিয়েছিলেন? এটা কাটিং লাগিয়েছিলাম। এই জমিটা চাষ দিয়ে জি ওই কাটিং পুঁতি দিয়ে পানি দিয়ে সেচ দিছি, তারপরে সব দাদা হয়ে গেছে। জি। তারপরে তো সার ওষুধ দিলি এরকম হয়। আচ্ছা, তাহলে কাটতেছেন, কাটার কতদিন পর আবার কাটা যায়? প্রথমবার কাটার পর আবার কেটে আবার হচ্ছে? হ্যাঁ, প্রথমবার কাটলে আবার 1 থেকে 1.5 মাসের ভিতর আবার দ্বিতীয়বার কাটা আসছে। আচ্ছা, একটা ক্ষেত মোটামুটি কত বছর কাটা যায়, খাওয়ানো যায়? এটা তো এই যে মানে আপনারা এটা কতদিন খাওয়াচ্ছেন? এটা প্রায় 8 থেকে 9 বছর এভাবে চলতেছে। 8 থেকে 9 বছর। এই যে যেটা ছোট দেখতেছি এটাও 8 থেকে 9 বছর। ওই একবারই লাগানো। তারপরে ওই যে বড় যেগুলো দেখা যাচ্ছে
আর তেলাপিয়া চাষ হয়। আচ্ছা, আপনি যে পাঙ্গাস মাছগুলো ধরলেন জি ওগুলো তো আপনি রেনু ছেড়েছিলেন, কি জি সাইজে ওখানে ছেড়েছিলেন? ওখানে আমি 1,000 1 কেজিতে 3,000 আচ্ছা কেজিতে 3,000 ওই মাছ এনে ময়মনসিং থেকে এনে বাড়ি ওইখানে পুকুরে নার্সারিং করে যখন 100তে কেজি হয় বা 50টায় কেজি হয় তখন এই খামারে এনে আনা হয়। ওটা হলো যেখান থেকে মাছগুলো ধরলেন দেখলাম, জি ওটা হলো নার্সারি, নার্সারি মানে করা ছোট আছে ওখানে। মাছ এনে ছেড়ে হ্যাঁ খাবার ওখানে খেয়ে খাবার বড় দিয়ে করে বড় করা হয়। এখানে নিয়ে এই যে এই পুকুরে ছাড়া এই হয়েছে। পুকুরে ছাড়া হয়। আচ্ছা, এই পুকুরে ছাড়লেন আমরা দেখলাম, তো এই মাছটা কবে বিক্রি হবে? এই মাছটা আমরা বিক্রি করব আষাঢ় শ্রাবণে। আচ্ছা, কতটুকু সাইজে বিক্রি আষাঢ় করবেন? শ্রাবণে বিক্রি করব 10 ইঞ্চি হবে। মানে আপনার প্রজেক্টটা মূলত এই হলো, এই মাছটা আবার অন্য খামারে চলে যাবে, ওই খামারওয়ালা 2 কেজি 1.5 কেজি বড় করে বিক্রি করবে। আচ্ছা, কত হাজার রেনু ছেড়েছিলেন ওখানে? ওখানে আমরা ছাড়ছি 50,000। 50,000। আপনার ব্যবসাটা হলো রেনু ছেড়ে সেটাকে 10 ইঞ্চি করে তৈরি করে এরপর এরপর পোনা হিসেবে ওইখানে বিক্রি। ওইখানে আপনার নার্সারিং করে জি। যখন 3 ইঞ্চি হয় 4 ইঞ্চি হয় তখন এইখানে আনা হয়। এইখানে আনলে 2 মাস থেকে 1.5 মাস থাকে। এই মাছটা 10 ইঞ্চি 12 ইঞ্চি হয়, এই মাছটা আমরা বিক্রি করে দিই। আর কিছু মাছ থেকে যায় সেটা পরের বছর এইরকম সময় বিক্রি করা হবে, এই ফাল্গুন চৈত্র বৈশাখ মাসে। তখন দেখা যায় ওই মাছটা কেজির ওভার 1 কেজি 1.5 কেজি 1.5 কেজি হয়। মানে বিক্রি করতে করতে যে মাছটা জি। থেকে যাবে সেটা। আর এখন আমরা 10-15 দিনের ভিতরে আবার 2 লক্ষ রেনু আনবো। ওটা আপনার 1 কেজিতে 10 কেজিতে আপনার লাখ, আচ্ছা 10 কেজিতে 1 লক্ষ মাছ হবে। আচ্ছা, যে 50,000 মাছ আপনি এইখানে দিবেন, জি এটি 3 মাসের প্রজেক্ট, এটা 2 মাস 2 মাসের 2 প্রজেক্ট, থেকে এই 2.5 2 মাসে 50,000 মাছে কত টাকা লাভ হতে পারে যদি সব ঠিকঠাক আমি থাকে? হয়তো লাখ 3 টাকা এই প্রফিট হবে। 1 লক্ষ টাকা আমি চালান লাগাইছি হয়েছে, জি। আমি হয়তো 3 থেকে 4 লাখ টাকা বিক্রি করবো। 3 থেকে 4 লক্ষ টাকায় 2 মাসে বিক্রি হবে, 1 2 মাসে লক্ষ টাকা ইনভেস্টে। 1 লক্ষ টাকা ইনভেস্ট হবে। এটা হলো 2 মাসের প্রজেক্ট। 2 মাস। এরপর যে মাসটা থেকে যাবে জি। 1 বছর পর এটা কত টাকা হয়তো বিক্রি হতে পারে? 200-500 বা 1,000 মাছ থাকবে। এটা কত টাকা বিক্রি ওই হতে পারে? মাছটা দেখা যাবে যে লাখ 2 টাকা। এই যে যেমন এখন এই গত 4-5 দিন আগে 2 লাখ টাকার মতন বিক্রি মানে গত করছি। বছর যে প্রজেক্টটা ওই ছিল উপরতি মাছটা যেটা থেকে যায় ওটা বড় হয়ে যায়, কেজি বিক্রি করতে করতে যেটা হ্যাঁ থেকে যায়। কেজি হয়ে যায় 800-500 গ্রাম এরকমের। সারাদিন আপনি আমাদেরকে সময় দিলেন, আমাদের অনেক ভালো লাগলো। আপনি অনেক ভালো একটি প্রজেক্ট করেছেন, নির্দ্বিধায় প্রশংসনীয়। তো আসলে এই প্রজেক্ট নিয়ে নতুনদের সম্পর্কে আপনি কি বলতে চান, নতুনদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন? আমি নতুনদের উদ্দেশ্যে বলবো যে আসলে ডেয়ারি ফার্মটা একটা লাভজনক, কিন্তু সেইটার অনেক গুমার আছে। গুমারটা হলো নিজের গাভী কিনতে হবে, বিক্রি করার সাথেও নিজের থাকা লাগবে। খাবার ক্রয় করবে, খাবার ক্রয় করার জন্য নিজের থাকতে হবে এবং নিজে কিনে দিতে হবে। আর একটা সবচেয়ে বড় বিষয় হলো সেইটা হলো যে স্টোর রুমের চাবি মালিকের কাছে রাখতে হবে। মালিকের নিজ 3 বেলা খাবার দিক 2 বেলা দিক, এসে খাবার বের করে দেবে, সাথে সাথে গরুরে ঢেলে দেবে, মালিক চলে যাবে, সমস্যা নেই। তার কারণ একটা মানুষ আপনি রাখবেন কর্মচারী বা আপনার বাসায় একটা লোক, ওকে খেতে দিবেন, কিন্তু যদি আধা পেট খাবার দেন ও কিন্তু আপনাকে বলতে পারবে যে আপনি যে লোকটার দায়িত্ব দিয়ে গেছেন আমাকে আধা পেট খাবার দিচ্ছে, কিন্তু একটা গরু কিন্তু আপনার বলতে পারতেছেন। সেক্ষেত্রে কর্মচারী যদি ভালো না হয় আপনার লস 100% ধরে নিতে হবে। যেমন খাবার গরুকে না দিয়ে ওই খাবার বিক্রি করে দেবে বা তার বাসায় নিয়ে যাবে। এই কারণে সবচেয়ে বড় বিষয়টা হলো খাবারের দিকটা খেয়াল রাখা। যখন আপনার খাবার ঠিক মতন দিতে হবে দেবে, তখন দুধটা ঠিক মতন আসবে। যখন খাবার ঠিক মতন দিবে না, দুধও আসবে না। তখন দেখা যাবে যে একটা গাভীতে 20 লিটার দুধের জায়গায় 5 লিটার এসে যাবে, 10 লিটার এসে যাবে, তখনই আপনার লস ধরে নিতে হবে। তা আমি বাহিরে যখন ছিলাম তখন আমার 40-50টা গাভী ছিল। আমার প্রজেক্টটা অনেক বড় ছিল, কিন্তু আমি লোকের উপরে ছাড়াই দেখা গেছে আমার প্রত্যেক মাসে 20 লাখ টাকার ভাউচার দিচ্ছে যে খাবার কেনা লাগছে। ওদের দুধ বিক্রি করছে 3 থেকে 4 লাখ টাকা আমাকে দিচ্ছে। আমার কর্মচারীর বেতন দেখা গেছে যে প্রত্যেক মাসে 2 থেকে 2.5 লাখ টাকা কর্মচারীর বেতন আসছে। বিভিন্ন আনুষঙ্গিক এই সেই মালামাল খাবার টাবার দিয়ে বিভিন্নভাবে আমাকে ভাউচার
দেখানো হয়েছে। আর ওইটা যদি যখন আমি নিজে থাকবো, নিজে ক্রয় করব, তখন কিন্তু আমার নিজের একটা হিসাব থাকবে। সেই হিসাবটা যদি না করতে পারে, সেক্ষেত্রে নতুন এই সেক্টরে কেউ আসাটা আমার মনে হয় ঠিক হবে না। মানে আপনার কথা হচ্ছে যদি কেউ ডেইরি এবং পোল্ট্রি সেক্টরে আসতে চায়, ঢাকায় থেকে কিংবা বিদেশ থেকে, এই ব্যবসায় কোনোভাবে যেন না আসে, কোনোভাবে ইনভলভ যে নিজে তদারকি করতে পারবে সেই মাত্র এই ব্যবসায় আসবে। আচ্ছা, সাহায্য সহযোগিতা সরকারের কাছ থেকে আপনার অনেক 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 বড় একটি কিন্তু প্রজেক্ট, প্রায় 200 গরু গরু রাখার মতো আপনার জায়গা রয়েছে, শেড রয়েছে, তারপর 5000 পোল্ট্রি করার আপনার জায়গা রয়েছে, আপনি মাত্র 10টি গরু করছেন এবং 700 মুরগি করছেন। আমি শুনেছিলাম যে প্রজেক্ট অবকাঠামো তৈরি করার পরে সরকারি সহযোগিতা করে, যেমন গরু কেনার জন্য, ছাগল কেনার জন্য, মুরগি কেনার জন্য, কিন্তু সেই সহযোগিতাটা আমি পাইনি। লাস্ট পর্যায়ে যখন আমি এসেছি, ভাবলাম যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এ ধরনের সহযোগিতা বেশিরভাগ করা হয়। আমি চিন্তা করলাম আমার ইউনিয়নেই মন্ত্রী মহোদয়ের বাড়ি, আমি মাটিভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি, মন্ত্রী মহোদয় একজন একান্ত কর্মী। তখন আমি মন্ত্রী মহোদয়কেও বলেছি এবং মন্ত্রী মহোদয় আমাকে একটু আশ্বাস করেছিল যে তুমি কাগজপত্র রেডি করো। আমি কাগজপত্র রেডি করেছি, যেমন প্রাণী সম্পদ অধিদপ্তরে একটা নিবন্ধনও করতে হয়। আমি অনেক টাকা ব্যয় করে সেই নিবন্ধন করেছি, ফাইল করেছি, কাগজপত্র গুজগাছ করেছি। হ্যাঁ, আমি মন্ত্রী মহোদয়কে পরবর্তীতে বলেছি, মন্ত্রী মহোদয় বলেছেন আমাদের সেক্টরে এ ধরনের কোনো সুযোগ নাই, তুমি কৃষি ব্যাংকে যোগাযোগ করতে পারো। তখন কৃষি ব্যাংকে আমি যোগাযোগ করেছি। কৃষি ব্যাংকে যে লোনের কথা বলে, 10-20 লাখ টাকা লোন এনে আমাদের এই সেক্টরে ইনভেস্ট করে কোনো লাভ লাভ হবে নেই। না। আপনার যে যেমন প্রজেক্ট, আমার 200 গাভী কিনতে হলে সর্বনিম্ন 3 কোটি টাকা লাগবে, 100 ছাগল কিনতে হলে 50 লাখ 30 লাখ টাকা লাগবে, আপনার মাছের খামার আছে, 5000 মুরগি করতে হলে 50 লাখ টাকা ব্যয় আছে। এদের সর্বনিম্ন 6 মাসের খাবারের যোগান দিতে হবে। 50 জন কর্মচারী আমার এই জায়গায় চাকরি করলে তাদের প্রত্যেক মাসের বেতন দিতে হবে। এদের 6 মাসের আমার ইনভেস্ট করা হবে, শুধু 6 মাসের ভিতরে কোনো লাভের বা কোনো প্রফিট আসবে না। সেক্ষেত্রে দেখা যাবে সর্বনিম্ন 10 থেকে 15 কোটি টাকা হলে আমার এই প্রজেক্ট দাঁড় করানো সম্ভব। কিন্তু কৃষি ব্যাংকে যখন আমাকে ওই কথা বলেছে, তখন আর আমি কৃষি ব্যাংকের সাথে যোগাযোগ করি নাই। যে 10-20 লাখ টাকা এনে শুধু আমি দেনা হয়ে যদি আমি প্রজেক্ট চালু না করতে পারি, প্রজেক্ট যদি আমি দাঁড় না করাতে পারি, সেক্ষেত্রে আমার কোনো লাভও হবে না। এই কারণে আর আমি পরবর্তীতে চেষ্টা করি। আসিফুল ভাই, সরকার কিন্তু শিল্প খাতে হাজার হাজার কোটি টাকা লোন দিচ্ছে, কিন্তু সেই লোনটির যদি একটি ছোটখাটো অংশ আপনাদের ডেইরি খাতে, পোল্ট্রি খাতে দিত, তাহলে আমার মনে হয় আপনারা অনেক উপকৃত হতেন। সরকারের কিন্তু এই দিকে আমার মনে হয় একটু নজর দেওয়া উচিত। শিল্প খাতে দিচ্ছে হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা দিচ্ছে, শুনি লোকজন নিয়ে পালিয়ে চলে যাচ্ছে, কেউ 10,000 কোটি টাকা, কেউ 4,000 5,000 কোটি টাকা, এসব টাকা আদায়ও হচ্ছে না। কিন্তু কৃষক কিন্তু একটি যদি কৃষকের যারা এই পোল্ট্রি সেক্টরে আছি, ডেয়ারিতে আছি, মৎস্যতে আছেন, মৎস্যতে আছি, এদের যদি সামান্য 1-2-5 কোটি টাকা দিয়ে সহযোগিতা করে, এদের তো যে জায়গাটা থাকে মর্গেজ করা, এই জায়গারই মূল্য থাকে ওই টাকা। মানে জায়গা রেখে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না, সুযোগ থাকে না, যেহেতু আপনার এটি একটি যৌথ খামার। যৌথ খামার। সেক্ষেত্রেও আমাদেরকে কেন সহযোগিতা করা হচ্ছে না, এটা আমি তো সঠিক বলতে পারবো না। এটা সরকারি কর্মকর্তা যারা আছেন, তারাই এটার ভালো জবাব দিতে পারবেন, ভালো বলতে পারবেন। এখন আমার মনে হয় যদি তারা এই সেক্টরটায় সামান্য কিছু নজর রাখতো, তাহলে ইন্ডিয়ার থেকে গরুর আমদানি করা লাগতো না। এই খাবারের, আমিষ জাতীয় খাবারের যে ঘাটতি বাংলাদেশে আছে, এটা থাকতো না, দুধেরটা থাকতো না। আমার একটা পরিকল্পনা ছিল, আমার এই যে ভবনটা আমরা বসাই, এই ভবনটা 110 ফিট লম্বা, এইটা 3টা রুম আছে। একটা আমার অফিস রুম, পাশে একটা গেস্ট আসলে সামান্য রেস্টের রুম, তারপরে একটা রুম আছে আপনার স্টোর রুম, তারপরে আর একটা রুম আছে। যে আমার একটা পরিকল্পনা ছিল, আমি বাহিরে, আমি একটা খামারে ছিলাম, ওই জায়গায় আমি দেখেছি, আমার পরিকল্পনাটা হলো যে আমার এখানে 200 গাভী থাকবে, 5,000 মুরগি থাকবে, মাছের চাষ থাকবে। আমি
পুরো দুধ বাহিরে বিক্রি করব না। দুধটা দিয়ে যেমন ছানা তৈরি করা যায়, তেমন মাখন হয়, ঘি হয়, আমরা ওইটা করে তৈরি করে এখানে তৈরি করে আমরা বাজারজাত করলে তাহলে দেখা যাবে যে আমাদের এক কর্মচারী খাটবে, তারা প্রফিট হবে এবং এলাকার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। দ্বিতীয়টা, যেমন আমাদের আশেপাশে নাজিরপুর, পিরোজপুর, বাগেরহাট, চিতলমারি, গোপালগঞ্জ, পাটগাতি, এখানে যথেষ্ট পরিমাণ মিষ্টির দোকান আছে, ছানার চাহিদা আছে। আমরা যদি সেই ছানা তৈরি করে এদেরকে দিতে পারি তাহলে এরা মিষ্টিটা তৈরি করে বিক্রি করতে পারে এবং তাতে আমাদেরও লাভবান, তারাও লাভবান হতে পারে। কিন্তু সেক্ষেত্রে আমি তো এখন বলতে হবে যে আমি ব্যর্থ, কারণ আমার প্রজেক্টে সেইভাবে আমি দুধের উৎপাদন করতে পারিনি এবং আমার পরিকল্পনা শুধু পরিকল্পনাই রয়ে গেছে, কিন্তু ওটা আমি বাস্তবে আমি রূপান্তরিত করতে পারি। আর্থিক সমস্যার সংকটের কারণে আমাকে যদি আর্থিক সহযোগিতা করা হতো তাহলে সরকারিভাবে আমি এটা একটা বাণিজ্যিক সেন্টার হিসেবে, যেমন আমাদের এলাকায় সুনামধন্য একটা বাণিজ্যিক সেন্টার আমি তৈরি করতে পারতাম এবং অনেকটাই এখানে লাভবান হতে পারতাম আমরা সবাই। ওয়াসিকুর ভাই, বাংলাদেশের আমিষের একটা বিশেষ অংশ কিন্তু আপনারা পূরণ করছেন পোল্ট্রি সেক্টর থেকে, গরু থেকে অর্থাৎ ডেইরি ফার্ম থেকে, অর্থাৎ দুধ দিয়ে, ডিম দিয়ে এবং মাংস দিয়ে। সেই আপনারাই কিন্তু সব থেকে বেশি অবহেলিত। আমরাই সেটা অবহেলিত। আচ্ছা ওয়াসিকুর ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের কৃষকের কৃষি ইউটিউব চ্যানেলকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনি একজন ব্যস্ত মানুষ, এই ব্যবসার বাইরেও আপনার ব্যবসায় রয়েছে আমরা জানি, ইট, বালি, সিমেন্ট, রড। তো তার পাশাপাশি আমাদেরকে সময় দিয়েছেন, ইউটিউব চ্যানেলকে সময় দিয়েছেন, যে ঠিকাদারিও করতেছেন। আর আপনি একজন ভিআইপি পার্সন, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আপনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের 1 নং মাঠিভাঙ্গা ইউনিয়নের সেক্রেটারি। তো আসলে এত ব্যস্ততার মধ্যেও আমাদের চ্যানেলকে সময় দিয়েছেন, কৃষকের কৃষি ইউটিউব চ্যানেলকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আমাদের কৃষকের কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, বাংলাদেশের আমিষের একটি বিশেষ অংশ আসে ডেইরি এবং পোল্ট্রি সেক্টর থেকে। তারই ধারাবাহিকতায় আশিকুর ভাই গড়ে তুলেছেন তার এই সমন্বিত যৌথ খামারটি। দর্শক, আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কী ধরনের প্রতিবেদন দেখতে চান এবং আজকের প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি ফিরোজ আহমেদ জন। আগামী দিনে নতুন কোনো প্রতিবেদন নিয়ে আবারও চলে আসবো আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের কৃষকের কৃষি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।